কি হবে কি গানের মাস্টার শুনি না, শুনো না জায়গাটা পুরীর মতো জায়গা আপনার ভালো লাগলো না দেবী? অপার অনন্ত অসীম সমুদ্র, উত্তাল তরঙ্গ সংকুল মহাসিন্ধু, আর তারই সৈকতে শ্রী শ্রী পুরীধা, তা আপনার ভালো লাগলো না? বুকে বড় ব্যথা দিলেন দেবী, আপনার মুখে এমন কথা কোনোদিন আশা করিনি। না না মানে লিলি দেবী, আমি ভাবতাম আমারই মতো বুঝি আপনার মনের মণি কোঠায় শুধু রসের রত্নরাজি, অন্তরের অন্তঃস্থলে শুধু বুঝি রসের ফুলঝুরি, বুকের ভাড়ার ঘরে নেংটি ইঁদুর, ভাড়ার ঘরে শুধু নেংটি ইঁদুর আর ছয় যেন সুন্দরবনের কেঁদো বাঘ। আপনি এই অরসিক নির্বোধের কথা হাসছেন দেবী? রামতা দেওয়া পান ধাওয়া তো ভীষণ ভালো হাসছেন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। অন্তরালের গল্প আনবাক্সতে। স্মৃতিগুলো আসছে ফিরে। আনবাক্স কোথাও মনে হয়েছে যে এই অন্তরালের গল্পগুলো যদি না বলা যায় তাহলে সেটা কোথাও হারিয়ে যাবে। তাই আমরা ঠিক করেছি আড্ডা হবে, আনবক্স করা হবে আর আর্কাইভও হবে। আড্ডা কার সাথে হবে বলুন তো? আমার পাশে বসে আছে 16 বছরের পাশের বাড়ির মেয়েটা, যিনি কিন্তু এখনো সুইট 16, তাই না? মানুষের বয়সটা কিছু না, বুঝলি? এই যে এটা মনটাই সত্যি করলে সব। আজ আমি মনে করি যে আমার বয়স সুইট 60। তুমি সেই রকমই থাকবে। এবং আমার তো মনে হয় সেটাই কারণ এখনো আমাদের সাথে পাল্লা দিয়ে চুটিয়ে অভিনয় করে যাচ্ছ। চুটিয়ে অভিনয় করছি কিনা জানি না, তবে করছি। লোকে কিছু ছুঁড়ে টুড়ে মারছে না। আমরা আজকে একটা আড্ডা দিতে বসেছি, ঘরোয়া আড্ডা। তুমি কমফোর্টেবল আছো তো? আছি আছি, পরে এটা এখন লাগবে না। আচ্ছা, আনবাক্সর ভীষণ ইচ্ছে যে সিনেমা তো আসলে একটা গল্প, এবং প্রত্যেকটা সিনেমার অন্তরালে কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। সেই গল্পগুলো এবার সেই অন্তরাল থেকে বেরিয়ে এসে দর্শকদের কাছে পৌঁছানো। আর তোমার প্রথম ছবি পাশের বাড়ি, পাশের বাড়িতে কিভাবে এলে, কি করে সিলেক্টেড হলে, সেই বিষয়ে যদি কিছু বল। পাশের বাড়ির ব্যাপারটা কিছুই না, নতুন হিন্দি বলে আমি একটা নাটক করেছিলাম। সেই নাটকটা সুপার টুপার হিট হয়েছিল মানে আজও সেই বাংলাদেশের কথা, মানে উদ্বাস্ত হয়ে তারা আসছে, সেই নিয়ে গল্প। আর তখন সবে পারমিশন হয়েছে, আর আমরাও সবে উদ্বাস্ত হয়ে এসেছি এখানে, তারই গল্প। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। তো সেইখানে মানে খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার, কিন্তু বাংলার কথা বলেছিলাম। স্বয়ং উত্তম কুমার দেখতে এসেছিলেন কালিকা থিয়েটারে, বসেছি পেছনে। বাবা, উত্তম কুমার এসছে, আমি তো এত দৌড় মেরেছি স্টেজে ভেতরে যে তাকে একবার দেখবো। সে একটা ট্রান ছিল বুঝলি, একদম ভাঙা, সেটার উপর গিয়ে পড়লাম। সে পা কেটে রক্ত, আর রক্ত কি, উত্তম কুমারকে দেখবো রক্ত দেখলে হবে? বাস, সেই উইন্সের পাশ দিয়ে কোনো রকমের তাকে দেখি, কি সুন্দর ছিল দেখতে। তারপর যাই হোক, ওই রিহার্সাল শেষ হয়ে যাওয়ার পর উত্তম কুমার দেখছি ভানুদার সঙ্গে কি কথা বলছে। ভানুদা আমার দাদার রোল করেছে,
বললো সাবিত্রী শোন, ওনারা একটা নাটক করতে চাইছেন, তোকে নিতে চাইছে। তখন আমি তো বললাম যে বাবার কাছে না গেলে তো হবে না, ওনার পারমিশন দরকার। তো যাই হোক উনি এসেছিলেন বাড়িতে। মানে উত্তম কুমার এসেছিলেন তোমার বাড়িতে? হ্যাঁ, বাড়িতে এসেছিলাম। তখন আমাদের খুবই ধন্যবাদ। বাবা এখানে বালিশ করে আছি, একটা ঘরে 6 জন শুয়ে আছি আমরা। আমি উত্তম বললাম, ভগবান তুমি এটাকে ফাঁক করে দাও, আমি সীতার মতো ভেতরে চলে যাই। এত লজ্জা করছিল না, খুবই লজ্জা করছিল যে এই সময় এলে উনি। আর আমার বাবা রাস্তায় বললেন, হ্যাঁ আমি মত দিলাম, টাকা কিছু দিয়ে যান। আমার মনে হলো এক্ষুনি আমার দেখতে লেগে উত্তম কুমারের কাছে টাকা যাওয়া, মানে অ্যাডভান্স। চিন্তা করতে পারিস আমি, মানে আমার যে কি কষ্ট, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তখন আমরা উত্তম কুমারের কাছে টাকা চাইলো, উত্তম কুমার পকেটে মধ্যে 200 টাকা ছিল, দিয়ে গেলেন। আমরা বাবা চলে যেতি, ভদ্রলোক ভদ্র তখন রাস্তায়ও যায়নি। তোমার লজ্জা করলো না? না খেয়ে থাকতাম আমরা। তুমি টাকা চাইতে গেলে কেন? না টাকা না দিলে তুমি করবে কেন? আমাদের এখন টাকা অভাব, আমরা বাঁচতে পারছি না। না, তুমি লোক বুঝে টাকা চাইবে। উত্তম কুমারকে তুমি টাকা চাইলে বাবা, এই খালি বলে গেলাম আমি, আর জ্বর জ্বর করে কাঁদছি। যাক গে, সেটা ভালোই হলো। ওই নাটকও খুব রমরম করে চললো। আর সেখান থেকে আমার পাশের বাড়িটা। তো বাবা যখন পারমিশন দিলেন যে প্রত্যেকদিন তুমি রিহার্সালে যাবে এবং তোমাকে বাড়িও পৌঁছে দিতে হবে, উত্তমদা নিয়ে যেত, উত্তমদা এসে নিয়ে যেত, কিংবা আমি স্টুডিও থেকে ডাইরেক্ট চলে যেতাম। তখন স্টুডিওতে এক্সট্রা পার্টটা চলে হিরোইন হয়নি, চলে যেতাম। উত্তমদা আমাকে পৌঁছে দিত। মানে গাড়ি করেই আসতে? গাড়ি না, ট্রামে করে উত্তম কুমার আসতো। ট্রামে করে উত্তম কুমার আমাকে নিয়ে আসতো। এবং আমি ওইখানে চেনা তো, এই যে সিনেমা এগুলির মধ্যে অনেক কিছু পাওয়া যায়, ভালো ভালো খাবার, কাটলেটে বলে ওখানে ট্রাম যাবে না, ট্রাম কি করি এখন জায়গা আছে, ট্রাম যাবে বলছো, এরকমই খাইয়েও ছিল ওখানে খাবার একদিন। যাই হোক উত্তম নিয়ে যেত। তারপর কি কারণে নাটকটা বন্ধ হয়ে গেল, তারপরে তো নতুন দিক হয়ে গেল, তার আর এক টাইম, তাহলে অনেক টাইম লেগে যাবে। না সে লাগুক না, আড্ডা তো টাইম দেবো বলি। নতুন ওই ভানুদাই নিয়ে গেছিলাম। আচ্ছা। এবং ভানুদা আমাকে নিয়ে গেছিল, ওই ভিক্টোরিয়া স্কুলে পড়তাম, সামনে একটা পানের দোকান ছিল। সেই পানের দোকানে সবাই দেখতাম ভানু ব্যানার্জি, একটা আর্টিস্টের দল আড্ডা মারতাম। সিগারেট খাতে রোজই আমার দিকে তাকিয়ে থাকতো। আমি ওই লোকটা তো সিনেমা করে, তাকিয়ে আছে কেন রে, তোকে বোধহয় ভালো লেগেছে। আমাকে ভালো লাগবে, আমি এখন ফ্রক পরি, রাংটা দেওয়া পান ঝাঁটা মতো ভীষণ ভালোবাসতাম। মানে বাস ভাড়া হেঁটে এসে ওই পয়সা দিয়ে একটা পান খেতাম, এমন ভালোবাসা। আর ওখানেই ওরা আড্ডা মারত। তো ভাবনাদা একদিন এগিয়ে এসে বললো যে আচ্ছা আপনি কি বাঙাল? আমরা হ্যাঁ, শোনেন আমরা একটা বাঙাল কথা নাটক করছি, আপনি করবেন? তারপরে আমি বললাম হ্যাঁ। তার একদিন বাবার কাছে বলে, বাবার কাছে বানুদা যায়নি, আমি বলে চলে আমাকে স্কুল থেকে নিয়ে গেল এই তোমাদের চেতলা বোলিং শোয়ের বাড়িতে নিয়ে গেল। কানু ব্যানার্জি ছিল তার ডিরেক্টর। আমাকে দেখেই তো বলে এই কেন্ট্রিকে নিয়ে এলি কেন? তোমাকে বলেছে কেন্ট্রি? কেন্ট্রি এই বলে মাথায় এ পর্যন্ত চুল, বলে চুল ছাড়া কি আছে, আর দুটো চোখ এরকম ঢোকা। তাই বলে কেন্ট্রি বললে, আমার এত দুঃখ লাগলো যে পরে বললে ভানুদা আপনি এইসব জায়গায় নিয়ে এলেন কেন? আমাকে কেন্ট্রি রোগা একে একটা মরণদশা অবস্থা, এ কথা মানায়? কাচু মাচু মুখ করে ভানুদা আমাকে বাড়ি নিয়ে এলাম। তারপরে যখন দ্বিতীয়বার
সেই তারপর 4-5 মাস চলে গেছে। তখন আমরা বাড়ি শিফট করে কালীকে নিয়ে গেছি। তখন অলরেডি একদিন এলো, এসে বাবা বললো যে তুমি ভানু ব্যানার্জি তোমাকে বলে বটে, কিন্তু তুমি সাম্যময় না, সাম্যময় হচ্ছে আসল নাম। তখন বললো সাম্যময়, বলে হ্যাঁ, বললে তুমি তো আমাদের ভীষণ আত্মীয়, আমার মেজদি হচ্ছে ওর আপন নামই না, কাজে ভীষণ। তো ওই যে সেদিন নিমন্ত্রণের চিঠি এলো, ওদের বাড়িরই তো মেয়ের বিয়ে হচ্ছে। শিশির কুমার গাজনী বললো যেদিন স্টেজ রিহার্সেল উনিও কোথায় হয়তো এসেছিলেন, তাকে সবাই তো তাকে প্রণাম করে করে। তখন বলছি যে আরে এই মেয়েটা কে পাঠ করছে? একটা বাংলাদেশের মেয়ে এসে সবাইকে জুতো মেরে চলে গেল। সেটা বললো সবাইকে জুতো মেরে না, চলে গেল? এবারে সেই যে তার সঙ্গে সবাই নমস্কার করছে সেখানে, এই মেয়েটা কে? সবাইকে জুতো মারছে একদিকে। তখন বাবাকে বললাম, বাবা আমি সবাইকে জুতো মেরে এসেছি। বাবা বলল, আর জীবনে কথা বললো না, তুমি এখন কিচ্ছু শিল্পী হওনি, তাদের সঙ্গে তুমি অভিনয় করছো, তাদের দিয়ে যা বলো তোমার মুখ সাজে না, এক জীবনে এই ধরনের কথা তুমি আমাকে বলতে না, বাড়িতে উচ্চারণ করবে না। সেই থেকে আমার মনে একটু যেন নাচিয়ে বললাম। রামতা দেওয়া পান থেকে রূপালী পর্দা, পাশের বাড়িতে যখন সিলেক্টেড হলে তখন কি অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হয়েছে? ওরে বাবা, শহরের এই বিশ্রী ভিড় ছেড়ে একটা প্রকার প্রান্তরে আমাদের সুখনির সারাদিন ধরে দুজনে নাচবো বা গাইবো, বাজাবো, খেলবো, ধুলবো, তারপর সন্ধ্যে হয়ে ছোট্ট নদীটার ধারে আকণ্ঠ পান করবো আকাশের জ্যোৎস্না, আকর্ণ শুনবো নদীর কুলুকুলুর ধ্বনি। তারপর দুজনে মিলে কত গল্প, কত গাছা, কত আদর। ও কি মার্কশিট করে যে দেবী, একটা যেন গন্ধ, মানে একটা দুর্গন্ধ। আসবে। তবু তুমি শোনো আমার স্বপ্নের কথা। সেই সব কথা আনবক্স করব, তবে আজ নয়, অন্তরালের গল্পের দ্বিতীয় পর্বে। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা।